ইনি আমি। আচ্ছা, আপনাদের যে গ্রুপের কথা বললাম অলরেডি সেই গ্রুপটা জাস্ট দেখাই দিলাম। আর এটা হচ্ছে আমাদের পেজ, আর এটা হচ্ছে আমার লেখা একটা বই, যে বইটার কথা বলছিল মোটামুটি আগের বছরের কোশ্চেনগুলো একসাথে গুছায় সব করা আছে, এই হচ্ছে সেই বইটা। আচ্ছা, এখন আমি কে? তাইলে একজন আমাকে ফোনে কোশ্চেন করছিলেন, ভাই আপনি বই বেচে খান? তো আমার তো মনে হচ্ছে যে আসলে তাই তো, আমি বই বেচেই খাই। অবশ্যই বই বেচে খাই, পাশাপাশি আমার আরো কিছু পরিচয় আছে। আমি সাস্টেনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি নামে সরকারি যে অথরিটি আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ছিলাম, এবং আল্লাহর রহমতে বেশ ভালো পলিসি লেভেলের কাজ করছি। যেমন এনার্জি এফিসিয়েন্সি এন্ড কনজারভেশন মাস্টার প্ল্যান আপ টু 2030, এটার এডিটোরিয়াল কমিটির মেম্বার ছিলাম আমি। এখানে আমার উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন আছে, বাংলাদেশ সরকারের যে একটা প্ল্যান, সেই প্ল্যানটাতে আমার ভালো কন্ট্রিবিউশন আছে আলহামদুলিল্লাহ। নেক্সট হচ্ছে এই যে দেখছেন কিছু আইন, এই আইনগুলোর ব্যাক এন্ডের ড্রাফটে মেইন ড্রাফট যেগুলো করতে হয় সেগুলোতে আমার যথেষ্ট ভালো ইনভলভমেন্ট ছিল। আপনার প্রথমটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি রুলস 2016 যেটা, আর এই পাশে হচ্ছে এনার্জি অডিট রেগুলেশন 2018। একটা দেশ চালাতে হলে আইন কেমন লাগে, যে আপনি একটা ফ্যাক্টরিতে যাবেন, আপনি কোন বেসিসে ওই ফ্যাক্টরিতে ওই জায়গাটাই আপনি হাত দেবেন বা ধরবেন, সরকার যে কন্ট্রোল করবে সবকিছু তো সরকারের একটা রেগুলেশনের আওতায় আসবে। সেগুলোর জন্য যে বের করতে হয়, এগুলোতে আল্লাহর রহমতে আমার যথেষ্ট ভালো কন্ট্রিবিউশন ছিল। একদম মেইন প্রথম ড্রাফটটা আমাদের হাতেই করা। আচ্ছা, এই যে এখন জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষা হয়, এনার্জি অডিটরের সার্টিফিকেট, এখানের জন্য এই যে মডিউল যেটা মার্ক করা আছে দেখছেন, এটার জন্য 4টা মডিউলের পরীক্ষা হয়। এটা মানে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সবকিছু মিলাই পরীক্ষা হয়। এগুলো একটা সিলেবাস বা বইয়ের মতো আছে। তো এই 4টা বইয়ে আমার ভালো কন্ট্রিবিউশন আছে। অন্যান্য ছাত্ররা আছে, বইয়ের জিয়া স্যার ছিলেন, তারপর হচ্ছে মেকানিক্যালের হেডের স্যার ছিলেন, বুয়েটের স্যার ছিলেন, আমিও ছিলাম। আলাদা মতো এই 4টা মডিউল বই যেটা, এগুলো সেটা পাওয়া যাবে, সেটা এখানে আমার ভালো কন্ট্রিবিউশন আছে। নেক্সট হচ্ছে এটা এনার্জি ব্যালেন্স, ন্যাশনাল এনার্জি ব্যালেন্স। আমরা তো আপনারা হয়তো এটা নিয়ে ভাবেন নাই কখনো, টোটাল ইনপুট কত, টোটাল আউটপুট কি। টোটাল ইনপুট এনার্জি কি কি ফর্মে হয়, কয়লা ফর্মে হয়, তেল ফর্মে হয়, গ্যাস ফর্মে হয়। তো টোটাল সারা দেশে কত পরিমাণ এনার্জি ইনপুট দেওয়া হচ্ছে, এবং আউটপুট আমি কি পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহৃত হচ্ছে, রেসিডেন্সিয়াল সেক্টরে, কমার্শিয়াল সেক্টরে, ট্রান্সপোর্ট সেক্টরে, সার্জেবল ইলেকট্রিক্যাল ভেহিকল, এখানেও কিছু ইলেকট্রিসিটি যাচ্ছে বা এনার্জি যাচ্ছে। আমরা এনার্জি নিয়ে কথা বলছি। টোটাল এনার্জি কত ইন হচ্ছে, টোটাল এনার্জি কত আউট হচ্ছে, এই টোটাল ক্যালকুলেশন গুলো ডাটা কালেকশন করে সবগুলোকে সিস্টেমে ফেলায় এই জিনিসটা বানানো, যেটাকে বলা হয় ন্যাশনাল এনার্জি ব্যালেন্স। 2017, 18, 16, 17, 2020, 21 এর আগেগুলো মোটামুটি বেশিরভাগই আমার করা বলা যেতে পারে। অন্যান্যদের অবদান আছে, তবে এখানে আমার উল্লেখযোগ্য অবদান আছে। এবং সবচেয়ে বড় বিষয় যে এনার্জি এফিসিয়েন্সি হচ্ছে কিনা, এনার্জি ইন্টেন্সিটি যেটা, এটা প্রথম আমি ক্যালকুলেট করি, এবং 2020 এর আগ পর্যন্ত পুরোটাই আমার করা। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর? যে বাংলাদেশের জিডিপি ধরেন 1 বিলিয়ন আপনি বাড়াবেন, 1 বিলিয়ন জিডিপি বাড়ানোর জন্য আপনার এনার্জি কত লাগছে, এই হচ্ছে সেই ফিগার। তো আপনি যদি কম এনার্জি দিয়ে জিডিপি 1 বিলিয়ন বাড়াতে পারেন, সেটাই হচ্ছে আপনার আলটিমেট এফিসিয়েন্সি। তো সেটাই সারা দেশের আর কি এনার্জি এফিসিয়েন্সি মেজারটা ক্যালকুলেট করা হয় এগুলো। তো এগুলাতে আমার ভালো অবদান আছে। পাশাপাশি আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল আপনার সেমিনার, কনফারেন্স এবং আরো ইভেন্টে অংশগ্রহণ করছি, জাপান, থাইল্যান্ড, চায়না, তারপর ডেনমার্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, এগুলোতে আর কি। তো আশা করি এখন আমাকে আর কেউ বলবেন না যে আমি বই বেচে খাই কিনা, বা আপনার যোগ্যতা আছে কিনা, বা আমি কে। যিনি কোশ্চেন করছেন ওনাকে নেগেটিভলি বলছি না, আদার্স অনেকে হয়তো বলে, আমি কোনো এভাবে পরিচয় দিই না। তারপর আমার মনে হচ্ছে যে একটু আসলে বলা দরকার। আচ্ছা, তো আমি তাহলে ইভেন্টে চলে যাচ্ছি। আপনাদের ক্যারিয়ার, ওই যে আপনারা এখন কি করবেন, পাস করে বের হয়েছেন, আমি এটা নিয়ে চিন্তা করছিলাম, আমি কনফিউজ হয়ে যাই আসলে কি করবেন। আমি ভাবছি আমি পাস করে বের হওয়ার এত বছর পর যদি কনফিউজ হয়ে যায়, আপনারা তো আরো বেশি কনফিউজ হবে এখন কি করবেন। আমার কাছে মনে হচ্ছে যে 5টা পটেনশিয়াল অপশন, 5টার ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে একটা বেছে নিতে পারেন। 1 নাম্বার হচ্ছে, মানে এটা সিনিয়রিটি লিস্ট অনুযায়ী না, জাস্ট র্যান্ডম, টেকনিক্যাল
সেক্টরে থাকতে পারে, যেমন হচ্ছে পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, টেলিকম সেক্টর এগুলা। তারপর আরেকটা হচ্ছে বিসিএস, সক্রিয় সরকারি জব যেগুলা, বা পিএসসি যে সব জবগুলো নেই সেগুলা। আদার্স একটা প্রাইভেট জব হতে পারে। হায়ার স্টাডি, যাদের রেজাল্ট ভালো বা একটু ডেডিকেশন আছে, হায়ার স্টাডির জন্য বাইরে চলে যাওয়া, তারপর সারা পৃথিবীর জব মার্কেট আপনার জন্য ওপেন হয়ে যাবে, শুধু বাংলাদেশে আপনি কনফিডেন্ট থাকবেন না। তারপর হচ্ছে বিজনেস বা এন্টারপ্রেনারশিপ। আগে আমি সরকারি চাকরির জন্য সবাইকে ইন্সপায়ার করতাম, এখন কম করি। কম করার কারণ হচ্ছে কম্পিটিশন এখন অনেক বেশি, চাকরির সার্কুলার অনেক কম, জানেন দিন দিন সার্কুলার আরো কমছে, আর আমাদের স্টুডেন্ট কিন্তু বাড়ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 বছর 5 বছর লেগে যাচ্ছে জবের হচ্ছে না। যেমন আমি দুইটা এক্সাম্পল দিই। আমার সাথে থাকতেন জাহাঙ্গীর নামে এক ভাই, উনি খুলনায় বাড়ি, খুলনার একটা ইউনিভার্সিটিতে পড়তেন। ওখান থেকে ঢাকায় এসে 2 বছর থাকলেন, পড়াশোনা করলেন, তারপর জব হয় নাই, উনি আবার ঢাকায় ব্যাক করে বিজনেস করছেন। ওনাদের চিংড়ি ঘেরে নিয়ে আছে, বিজনেস করছেন। 1 নম্বর কেস। 2 নম্বর কেস আমার ছোট ভাই, ও সিএসসি গ্র্যাজুয়েট, ও প্রায় 3-4 বছর জবের জন্য ট্রাই করছে, জব হয় নাই, প্রাইভেট জবে ঢুকে গেছে। 4 নম্বর কেস, যদি এটা টিপুলির সাথে রিলেটেড না, ও বাকিগুলো হয়তো দুইটা রিলেটেড না, আমার আরেক রিলেটিভ, ও হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, 3-4 বছর ধরে ট্রাই করছে, বিশেষ ফিল্ডে ঢুকছে, রিটার্নও দিয়েছে, তারপরে হয় নাই, প্রাইভেট জবে ঢুকছে। এরকম কিন্তু কেস স্টাডি আছে যে 4 বছর 5 বছর প্রিপারেশন নিয়েও জব হয় নাই, প্রাইভেট জবে ঢুকছে। তো এই কারণে সরকারি জবে পাইতে হবে, এটাতে আমি ইন্সপায়ার করি না, কারণ এই সিনারিওটা মাথায় রেখে আর কি করতে হবে যেটা দিবেন। তো তাহলে আসলে করবেন কি? ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস কি রকম হবে? এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, একজনের প্রায়োরিটি এক এক রকম। যেমন আমার ক্ষেত্রে কি প্রায়োরিটি ছিল, আমি পাস করে বের হয়ে তাড়াতাড়ি আমার বিয়ে করতে হবে, তাড়াতাড়ি বিয়ে করতে হবে, তাড়াতাড়ি জব পেতে হবে, আমার প্রায়োরিটি ডিফারেন্ট। এটা তো বাস্তবতা, এটা বাস্তব, এই বাস্তবতা অনেকের ক্ষেত্রেই আছে। আবার অনেকের দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, এখনই জবে ঢোকাটা একটা ইম্পর্টেন্ট না, লাইফে ভালো কিছু করাটা ইম্পর্টেন্ট। এইরকম এক একজনের বাস্তবতা এক একটা রাইট চয়েস। আমি যদি আবার পিছন ফিরে যাই এখন দেখি যে তাহলে আমি হলে কি করতাম, আমার মনে হয় যাদের অপশন আছে, বেস্ট অপশন হচ্ছে হায়ার স্টাডিতে চলে যাওয়া। যাদের অপশন আছে, যে আদার্স কোনো ধরেন কিছুটা নাই বা এরিয়া নাই, বড় ক্ষতি হবে না, হায়ার স্টাডিতে গিয়ে একটা বিদেশি ডিগ্রি, ভালো ডিগ্রি নিলে আপনার জন্য সারা পৃথিবীর জব মার্কেটটা ওপেন হয়ে যাবে, তখন যেটা ইচ্ছা ডিসিশন নিতে পারেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার কনফিডেন্স কেমন আছে, এবং আপনার ওই যে বললাম 2-3 বছর বেকার থাকলে সমস্যা হবে কিনা। একটা নরমালি আমরা 2 বছর করতে পারি, যে 2 বছর বেকার থাকলে আমার সমস্যা হবে কিনা। যদি প্রবলেম না হয় গভর্নমেন্ট জবে ট্রাই করতে পারেন। আচ্ছা, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না ভাই, এটা আমার মতো স্টুডেন্টের জন্য। আমার দেখা যাচ্ছে আপনাদের ফার্স্ট বয় যেখানে পরীক্ষা দিবে ধরেন, সেখানে টিকবে, তার জন্য আমার এই শিক্ষক প্রযোজ্য না, সে নেক্সট অ্যাপ্লাই করবে, ওটাতে চাকরিতে যাবে। কিন্তু আমার মতো যারা একটু লং টার্ম চিন্তা করেন, যে ওয়ার্স্ট কেসটা চিন্তা করে, তারা 2 বছর একটা মাথায় টাইম রাখতে পারে। তারপর হচ্ছে যদি দেখা যাচ্ছে অনেকের ফ্যামিলি বিজনেস আছে, অলরেডি আছে, আপনি এখানে ভালো করতে পারবেন। কেননা আমাদের ব্যাচে একটা ছেলে আছে, ওর বাড়ি চিটাগাং, ওর বাবার বিশাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেডই বিজনেস। আমাদের ইউনিভার্সিটি থেকে পাস করে ওর কাছে ইন্টারভিউ দিয়েছে অনেক সিনিয়র। তো ও ডাইরেক্ট ওখানে ডাইরেক্ট হিসেবে জয়েন করতে পারছে প্রাইভেট জব। কেন না? যাদের অপশন আছে বিজনেস, ফ্যামিলি বিজনেস আছে, করতে পারে। ইলেকট্রিক্যাল সেক্টরেই থাকা লাগবে, মানে এক একজনের পার্সপেক্টিভ আলাদা। আমি বলছি এরকম কোনো বাইন্ডিংস রাখা উচিত না আমার মনে হয়। আর এন্টারপ্রেনারশিপ যদি আপনার কোনো ভালো আইডিয়া থাকে বা মনে হয় যে আমি ভালো কিছু করতে পারবো, তাহলে সেটা করা উচিত। যেমন আমি জব ছাড়ার পর অনেক বলছি যে ঢুকে যাও, আমাকে 4 লাখ টাকা স্যালারি মাসিক অফার আসছে জিআইজেড থেকে, জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা। তো আমি চিন্তা করলাম যে আমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, আমি জবে ঢুকলে আমি আমার মতো করে চিন্তা করতে পারবো না। আমি বলছি তো এক একজনের পার্সপেক্টিভ কিন্তু আলাদা। আপনার পার্সপেক্টিভ সম্পূর্ণ আপনি বুঝবেন, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে আপনার কোনটা পছন্দ। তাহলে আমার মনে হয় যে এগুলো পটেনশিয়াল অপশন হতে পারে। আর যাদের রেজাল্ট ভালো তাদের জন্য ইউনিভার্সিটি টিচিং প্রফেশন একটা ভালো অপশন, কারণ ওইখানে তো আপনার রেজাল্টটা একটা ম্যাটার। আচ্ছা, এবার পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে চলে যাই। এগুলো হচ্ছে পাওয়ার ডিভিশনের আওতাধীন অর্গানাইজেশন, অনেকগুলো অর্গানাইজেশন আছে। এর ভেতর বেশি, আচ্ছা আমি কমনলি আলোচনা করি।
এর ভিতর অর্গানাইজেশন বা সেল যেগুলা, এগুলোতে পোস্ট খুবই কম, পলিসি লেভেলের কাজ। আমি যেরকম কাজ দেখালাম, রুলস রেগুলেশন সেই রিলেটেড কাজ, ওই যে বিইপিআরসি মানে হচ্ছে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল, দ্বিতীয়টা স্টেটা যেখানে আমি ছিলাম, তৃতীয়টা হচ্ছে অফিস অফ চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর, মানে ওই যে ইলেকট্রিক্যালের এবিসি লাইসেন্স দেয় স্থাপনায় কাজ করার জন্য ওইটা। তারপর পাওয়ার সেল, এরা মিনিস্ট্রিকে হেল্প করে, মিনিস্ট্রি টেকনিক্যাল উইং বলা যেতে পারে। আর বিপিএমআই বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এগুলোতে সার্কুলার খুবই কম হয়, এই পলিসি রিলেটেড কাজ এখানে। বেতন তো আপনার সরকারি স্কেলে স্ট্যাটিক স্যালারি 22,000 বেশি, তাহলে সব মিলে আপনি 35,000 36,000 মতো হাতে পাবেন। রিটায়ারমেন্টের পর একটা পেনশন পাওয়া যায় এটা। তারপর জেনারেশন অর্গানাইজেশন যেটা পিডিবি হচ্ছে সরকারি মতোই অনেকটা, এখানে পেনশন আছে বেশি করে 22,000। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাই। এখানে বড় সুবিধা হচ্ছে যে ফুল পাওয়ার সেক্টরে আপনার দখল থাকবে, আপনার আর কি পুরাটা আপনার নলেজ থাকবে, আপনার হাতে বেশ কিছু পাওয়ার থাকবে এই। আর বাকি জেনারেশন কোম্পানি যেগুলো আছে সেগুলোতে আপনি মেশিনকে নিয়ে ডিল করবেন, স্যালারি ভালো 1 লাখের কাছাকাছি, সব কিছু মিলে 1 লাখের কাছাকাছি হয়, ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা কি? নাইট ডিউটি, অনেক সময় নাইট ডিউটি করতে হয়, সারা রাত জায়গা অফিস করতে হয়, এটা একটা সাথে ঝামেলা। তো সব সময় না, মাঝে মধ্যে হয় এরকম। আচ্ছা, তারপর ট্রান্সমিশন পাওয়ার গ্রিড যেটা, এটা হচ্ছে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন নিয়ে কাজ। এটা তুলনামূলক একটু প্রেসার কম মনে হয়। আর এটা একটা সুবিধা হচ্ছে সারা দেশে পোস্টিং পাওয়া যায়, মানে সব জায়গায় ইলেকট্রিসিটি ট্রান্সমিশন হয়। আপনি জামালপুর বাড়ি, আপনি যদি মনে করেন জামালপুর পোস্টিং নেবেন, হয়তো একটু তদবির করে জামালপুরে আপনি পোস্টিং নিতে পারেন, এটা একটা সুবিধা। বাকি সবগুলা কিন্তু যেমন আপনার যদি আশিগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি হয়, আপনাকে আশিগঞ্জে যে চাকরি করতে হবে, আপনার বরিশাল বাড়ি হোক আর রাজশাহী হোক। তো পিজিসিবিতে এই অ্যাডভান্টেজটা আছে। আর ডিস্ট্রিবিউশন যেগুলা, এগুলা টেকনিক্যালের থেকে নন টেকনিক্যাল জবে বেশি বলা যায়, যে এই যে বিলিং ফিলিং এগুলা হ্যান্ডেল করতে হয়, কাস্টমার হ্যান্ডেল করতে হয়। তবে এগুলার একটা সুবিধা হচ্ছে শহরে থাকা যায়, অনেকের শহরের প্রতি ফ্যাসিনেশন আছে, যেমন হচ্ছে বেশকো তো ঢাকা উত্তরের জন্য, ডিপিসি ঢাকা দক্ষিণ, মেশকো রাজশাহী, তো যেখানে হোক শহরে থাকতে পারবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট লং টার্ম ক্যারিয়ার যদি চিন্তা করেন, কারণ হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা যখন হবে ভালো স্কুলে ভর্তি করবেন, তাহলে একটু ভালো জায়গায় অনেকেই থাকতে চাই। তো এইগুলো হচ্ছে পাওয়ার সেক্টরের অপশন। আমাকে যে কোনো সময় যে কোনো কোশ্চেন থাকলে থানায় কোশ্চেন করবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমি শুধু বিদ্যুৎ বিভাগ নিয়ে বললাম। এবার জ্বালানি বিভাগ বা জ্বালানি খনি সম্পদ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান দেখেন অনেকগুলো। পেট্রো বাংলা একটা সেন্ট্রাল বডির মতো, ওরা আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে, পরের কোম্পানিগুলো দেখা হবে। ব্লু ইকোনমি সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তেমন একটা লাগে না। বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যে এই কারেন্টের দাম কত হবে প্রতি ইউনিটে, ওরা ঠিক করে। আরো বেশ কিছু ওদের রেগুলেশন রিলেটেড কাজ আছে, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে কিছু। বিস্ফোরক পরিদপ্তরে অল্প লাগে। বিপিআই বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট খুবই কম লাগে, হাইড্রোকার্বন ইউনিটে অল্প। আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনেও ওরা আওতাধীন বেশ কিছু অর্গানাইজেশন আছে, সেগুলোতে লাগে, অর্গানাইজেশন গুলো চলে যায়। এই যে বললাম পেট্রো বাংলা, আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে, এগুলো হচ্ছে কোম্পানি। এর ভেতর কিছু আছে এক্সপ্লোরেশন কোম্পানি, গ্যাস খুঁজে বেড়ায়, কোথায় গ্যাস আছে তেল আছে এরকম। কিছু আছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্যাস ট্রান্সমিশন গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, আদার্স এরকম। ট্রান্সমিশন কোম্পানি তো এখানে আছে কি ট্রান্সমিশন, হ্যাঁ ওই যে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, দুইটা একসাথে, এরকম কয়েকটা ক্যাটাগরির কোম্পানি আছে। এর ভিতর লাস্টে আবার দেখেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি, মার্টিনিসের গ্রানাইট আছে, গ্রানাইট মাইনিং করবে, ওখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, ওই সবগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, এগুলোতে একটা ভালো সার্কুলার হয়। তবে এগুলোতে আগে যেটা হতো যে আলাদা আলাদা সার্কুলার হতো, এখন একটা সুবিধা হচ্ছে যে পেট্রো বাংলার আন্ডারে ডিসিশনের মতো সেন্ট্রাল একটা সার্কুলার হয়, কোন কোম্পানিতে কয়টা লাগে এক পরীক্ষাতে সবগুলো কভার করে দেয়, এটা একটা সুবিধা। পরে আমি বিস্তারিত দেখাবো এটা, সেগুলো সংক্ষিপ্তভাবে দেখানো হয়েছে। আর বিপিসির কথা বলছিলাম, এর আন্ডারে বেশ কিছু কোম্পানি আছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এগুলো তেলের, এই পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা অয়েল কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি, এগুলোতেও সার্কুলার হয়। এই জ্বালানি বিভাগের কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে প্রফিট শেয়ার পাওয়া যায় অনেক, যে সারা বছর শেষে যে লাভ হয় তার সেটার একটা পার্সেন্টেজ এমপ্লয়ীদের ভাগ করে দেয়, সেটা একটা ভালো অ্যামাউন্ট হয়। তো এদের স্যালারি মানে ওই পাওয়ার সেক্টরের মতো 1 লাখ না, কিন্তু এই যে প্রফিট শেয়ারে আপনার অনেক হয়ে যাবে। আচ্ছা, এই কোম্পানিগুলো কি প্রাইভেট নাকি সরকারি?
এগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রাইভেট বলা যায়, মালিক রাষ্ট্র কিন্তু প্রাইভেট। আচ্ছা, তো সংক্ষেপে দেখানো হয়েছে সবগুলা জ্বালানি খনিজ সম্পদ বিভাগের। এবার আমরা সার্কুলার দেখবো। পিডিবিতে কি দরখাস্ত করতে পারবেন? রেজাল্ট আছে নাকি আমার থেকেও খারাপ? দরখাস্ত করতে পারবেন না? কত সিজিপিএ কত লাগতে পারে অনুমান করে দেখেন পিডিবিতে দরখাস্ত করতে? 2.5 ওকে, আমরা দেখি এখন 2.5। এইখানে সার্কুলার লাস্ট যেটা সেটা শর্ত সাপেক্ষে কমপক্ষে 2টা প্রথম বিভাগ। প্রথম বিভাগ বলতে কি বোঝায়? এসএসসি তে প্রথম বিভাগ মানে 3, এখানে 3 দিয়েছে ওরা। আর বিএসসি তে আপনার প্রথম বিভাগ মানে 3। তাহলে এসএসসি, এইচএসসি, বিএসসি তিনটার ভিতর কমপক্ষে 2টাতে আপনার 3 এর উপরে থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমার ধারণা ম্যাক্সিমামই পারবেন, নাহলে তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেন না এসএসসি, এইচএসসি তে না থাকলে আগে। আচ্ছা, নেক্সট হচ্ছে পিজিসিবি। এটা গেস করেন দেখি 2.5 কত লাগবে? সিজিপিএসসি, এইচএসসি কত, বিএসসি কত? সিজিপিএ 2.5 আর ইয়াটা হচ্ছে প্লাস। এখানে কিছু বলা নাই। এটা বেসিক হচ্ছে 50,000, তার মানে 80-90 এর কাছাকাছি টোটাল হবে। এটা হচ্ছে 5 এর স্কেলে, মানে এসএসসি এইচএসসি তে 3.5 আর বিএসসি তে 2.5। সবাই তো করুন না। আচ্ছা, এবার গেস করেন এটাই কত লাগবে? এটাই কিন্তু একটু বেশি লাগবে মনে হয়, এটাই একটু কম লাগবে। 2.5 তো নাকি এটা 3 আছে? 3.5 আর 3 এসএসসি এইচএসসি তে 3.5 আর বিএসসি তে 3, তাও কমই আছে। সামনে কিছু এদিকে দেখা হবে। এখানে কত লাগবে বলেন? নট সরি, এটা তো অ্যাব্রিভিয়েশনই বলি না, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড, রূপপুরে যেটা পারমানেন্ট 3.25 বেশি এখানে 3 এসএসসি এইচএসসি তে 4 লাগবে আর বিএসসি তে 3। তাহলে আমি যেটা দেখছি বিএসসি তে 3 প্লাস হলে মোটামুটি সব থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে যারা এখনো সিজিপিএ 3rd ইয়ারে আছেন, সিজিপিএ 3 নিচে আছেন, ট্রেনে একটু ভাবার চেষ্টা করেন। বিপিসি তে কত লাগবে? 3.5 5 এর স্কেলে 4 আর 3 4 স্কেলে এসএসসি এইচএসসি জন্য অনেক আটকায় যায় এখানে। এখানে কি ওরা কি বুয়েট ছাড়া কি বাইরের কাউকে দেয়? অবশ্যই বুয়েট বলে কিছু নাই। এই সরকারি চাকরিতে কি বলতে পারবে যে আমি বুয়েট ছাড়া দেব না? প্রাইভেটে বলতে পারবে। সরকারি চাকরিতে এই কি বলে, এই মেলাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে বিএসসি করছে, পিপুল দিতে পারবে। আছে অনেক কলেজেও কিন্তু বিএসসি আছে, সেখান থেকেও যদি করে, যার নাম কেউ শুনে নাই, এখানে অ্যাপ্লাই করে। এবং এরকম আছেও অনেক, মানে আমি মাঝে মধ্যে অবাক হয়ে গেছি যে জব পেয়েছে এরকম জায়গায়, কারণ সে লিখিত পরীক্ষা ভালো হয়েছে, ভাই ভালো হয়েছে, তাকে আটকাবে কিভাবে? তার ভিতর কোয়ালিটি আছে। আনফরচুনেটলি সে ভালো জায়গায় ভর্তি হতে পারে নাই, বাট সে সেটা পড়াশোনা করে কভার করছে। আচ্ছা, এই যে আপনাদের দেখালাম যে পেট্রো বাংলার বিশেষের মতো কম্বাইন্ড সার্কুলার হয়, সেটার ক্ষেত্রে কেমন হয় সার্কুলারটা আমরা একটু দেখি। এই যে সবগুলো কোম্পানির নাম দিয়ে দিয়েছে যে এইগুলোতে নেওয়া হবে। এই যে কোন অর্গানাইজেশনে কয়টা দিয়ে দিয়েছে, এখানে চয়েস লিস্ট দিতে হয়, দিয়ে ওইভাবে অ্যাপ্লাই করতে হয়। এখানে বোধহয় সিজিপিএ এর কথা কিছু বলে নাই, মানে পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে, সেটাই ভালো লাগে। তার মানে সবার জন্য সুযোগ আছে। আচ্ছা, তাহলে এতক্ষণ আপনারা সব অনেকে দেখি ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করছেন, কতগুলো ছবি তুলছেন? আচ্ছা, আপনার কষ্ট সহজ করে দিচ্ছি, এবার তো একসাথে কোনটা 3.5 কোনটাতে নাই? বিএসসি তে, হ্যাঁ বিএসসি তে 3 আপ হলেই হয় তো। এসএসসি এইচএসসি তে অনেক সমস্যা হয়।
আচ্ছা, এটা আরেকটা, এই মতে ওরকম রিকোয়ারমেন্ট লাগে না, পাস করলে হয়। আচ্ছা, এখন ওই যে আপনাদের জন্য নতুন আরেকটা অপরচুনিটি আসছে 49তম বিসিএস। হ্যাঁ, এখানে কি হবে, এইটা হচ্ছে এই যাবৎকালে সবচেয়ে সহজ সুযোগ। আমি আমার লাইফে এই সুযোগটা খুঁজছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি পুরো লাইফে পাইনি। আমার বয়স যতদিন 32 হয়েছে তার আগে আমি এই সুযোগটা পাইনি যে আমি ট্রিপলি টিচার হব কোনো একটা পরীক্ষা দিয়ে, এরকম সুযোগ পাই নাই। তো এবার 49তম বিসিএস এর সার্কুলারটা স্পেশাল বিসিএস এর জন্য সার্কুলার। এটা দিয়ে আপনি কি হবে, 200 মার্কসের এমসিকিউ পরীক্ষা দিবেন। 200 মার্কসের ভিতরে 100 হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যেগুলো হয় বিসিএস এ সেগুলো, আর 100 মার্কস হচ্ছে ট্রিপলি এমসিকিউ, লিখিত না কিন্তু। এই 200 মার্কসের এমসিকিউ পরীক্ষায় যেটা পাবেন প্লাস ভাইভা দিবেন, চাকরি হয়ে যাবে। এই যে 900 মার্কসের 9টা সাবজেক্টের 9 দিনে দিবেন সেটা না, একটা রিটেন পরীক্ষা 4 ঘন্টা। ভাই আমি 34তম পরীক্ষা দিয়েছিলাম, 4 ঘন্টা পরীক্ষা, মাথা ঘুরে গেছিল। রিটেন পরীক্ষা দিয়ে চাকরি মানে বিসিএস এর ম্যারাথন একটা, এটা অনেক বড় সুযোগ। এখন আমি আপনাদের জন্য স্পেশালি চেক করছিলাম যে আপনারা তো এখনো পাস করে বের হন নাই, ফেলও করতে পারেন, তো আপনারা কি অ্যাপ্লাই করতে পারবেন? আচ্ছা, তার আগে এটা 21শে জুলাই পাবলিশ হয়েছে, জাস্ট কয়েকদিন আগে সার্কুলারটা পাবলিশ হয়েছে। আবেদন লাস্ট ডেট হচ্ছে 22 আগস্ট। আর যাদের বয়স 32 এর কম, আপনাদের সবারই 32 এর কম, তারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আমি যেটা বললাম 200 মার্কসের এমসিকিউ হবে। আপনাদের জন্য আমি সার্কুলারটা দেখাই দিচ্ছি, এটা সবাই অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন লেকচারার, ও আচ্ছা, এটা দিয়ে কি হবেন আপনি, এই যে আশিক মাহমুদ কলেজ আছে, এখানে আইসিটি টিচার হবেন। এটা কিন্তু অনেক ভালো যাও, কেন ভালো যাও, বাড়ির কাছে থাকতে পারবেন। যদি আপনার খুব হাই অ্যাম্বিশন, অনেক টাকা দরকার না হয়, তাহলে এগুলো ভালো যাবে। না, আমি পছন্দ করি টিউশনি করা, খুব টাকা পয়সা জন্য। তারপর আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনার কাছে অনেকে লাইন দিবে পড়ার জন্য। যাবো, এটা একটু অনেকের কাছে কমপ্লেক্স লাগবে যে কোড দেওয়ার জন্য। আমাদের ত্রিপুরীর শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 306, আর আমাদের সাবজেক্ট রিলেটেড যেটা বিষয় সেটা হচ্ছে 892। 892 আপনার 8টা সাবজেক্টের সিলেবাস কিন্তু অলরেডি পিএসসি দিয়েছে, পিএসসি ওয়েবসাইটে আছে। তো যারা ইন্টারেস্টেড, এটা যেহেতু আপনারা পাস করে বের হয়ে পাচ্ছেন, এটা পরীক্ষা অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা, মানে 2 মাস পরে পরীক্ষা হবে। কাজে খুব গরম গরম পাচ্ছেন, আপনাদের দেরি করতে হচ্ছে না। যাদের পিএসসি নিয়ে তারা আছে তাদের জন্য সমস্যা নেই। আমাদের সেক্টরে একটা হিউজ সিলেবাস দিয়েছে, অনেক বড় আছে, সিলেবাস তো বড় হবে ভাই, এটা মেনে নিতে হবে। শুধু আপনার জন্য বড় না, সবার জন্যই বড়। বলুন, পাবেন পাবেন। এই যে দেখেন আপনাদের জন্য এইটুকু, যে যাদের পরীক্ষা হয়ে গেছে এই ডেটের আগে, 22 আগস্ট, কতদিন আগস্টের, যে 18 আগস্টের আগে রেজাল্ট পাবলিশ হয়নি, তারা অ্যাপ্লাই করতে পারবে। ওইটা দেখে নিয়ে আসেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার সেই কুইজ রেডি হন, আসুন, তুমি রেডি হও। কে আগে হাত তুললো এবং অ্যানসার দিল সেটা বলবা। হ্যাঁ, সবাই প্রস্তুত? একটা স্ক্রিনে একটা কুইজ দেখানো হবে, সেটা আপনারা একটা অঙ্কের মতো, জেনারেল অঙ্ক, ত্রিপুরী অঙ্ক না, সেটা সলভ করে আগে অ্যানসার বলতে হবে। যার অ্যানসার আগে হাত তুলে আগে বলতে হবে, তার জন্য পুরস্কার আছে। রেডি সবাই? দেখাবো, টাইম কি স্টার্ট হচ্ছে? ডান। মাসুদ, খেয়াল করবা কে আগে তুলছে। কেউ পারলে বলবেন, হাত তুলবেন যদি কারো হয়ে যায়। আরো আরো আমরা উত্তর নিব, আরো উত্তর নিব। আরো উত্তর নিব আমরা, আরো উত্তর নিব, আরো নিব। কত? আচ্ছা, ওই ভাইকে একটু মার্ক করে রাখবেন। হ্যাঁ, আপনি থাকেন। আচ্ছা, এটার অ্যানসার একটু পরে পাবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন আমরা পাওয়ার সেক্টরে জব এক্সামের কোশ্চেন, বিশেষ করে বুয়েটের পরীক্ষাগুলো নেই, সেগুলোর কোশ্চেনটা কেমন হয় একটা কোশ্চেন দেখব সামনে। তো
এটা রিয়েল কোশ্চেন 2024 সালে নভেম্বরে পরীক্ষা হয়েছিল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্বাইন্ড লিমিটেডের, সেই কোশ্চেনটা আমি দেখাচ্ছি। এখানে আপনার 5টা কোশ্চেন ছিল লিখিত, যেটাতে 8 মার্কস করেছিল 40 মার্কস, আর এমসিকিউ নন টেকনিক্যাল যেটা সেটা ছিল 50টা, 60 মার্কস ছিল। এর ভিতর আপনার এই যে ম্যাথ যেগুলো দেখলেন ওইগুলাতে একটাই 2 মার্কস করেছিল, দিয়ে 50টা কোশ্চেনে 60 মার্কস হয়েছে। তাহলে এই যে প্রথম যে কোশ্চেনটা দেখছেন এটা ইলেকট্রিক্যাল সার্কিটের কোশ্চেন, এটা সরাসরি আসছিল বয়েল স্টেডের সার্কিট বই থেকে, আমি ইয়ার নাম্বার উল্লেখ করে দিয়েছি, এক্সারসাইজ নাম্বার। তারপরের কোশ্চেনটা দেখেন ভিকে মেহতার পাওয়ার সিস্টেম থেকে আসছে, পাওয়ার সিস্টেমের কোশ্চেন। তারপরের কোশ্চেনটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মেশিন বিএল 3000 ভলিউম 2 যেটা, সেটা থেকে আসছে। তারপরে একটা ডায়োডের অঙ্ক, সরাসরি কোনো বই থেকে আসে নাই, বাট যে কোনো ইলেকট্রনিক্স বইয়ের বেসিক থেকেই পাওয়া যায় এটা। তারপর কমিউনিকেশন কোশ্চেন, এগুলো বিপি লাফিক যে বইটা আছে কমিউনিকেশনের, সেটা থেকে পড়লে পাওয়া যায়। মানে আমি জাস্ট আইডিয়া দিলাম কেমন টপিক কি থেকে কোশ্চেন হয়, আর ভিডিও তো আপনি কোশ্চেন কালেক্ট করে দেখতে পাবেন, আমি জাস্ট এখানে একটা আইডিয়া দিলাম। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে এই যে 5টা কোশ্চেন 8 মার্কস করে 40 মার্কস হলো। এবার নন টেকনিক্যালে চলে যাই। নন টেকনিক্যাল পার্ট দেখেন, এই যে বাংলা এরকম কোশ্চেন আছে, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে 4টা অপশন থেকে একটা টিক চিহ্ন দিতে হবে, বৃত্ত ভরাট করতে হবে। তো এটা সঠিক উত্তর প্রস্তুত করি। ডুয়েটের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু কোনো নেগেটিভ মার্কস নাই, আপনি ভুল করলে কোনো মার্কস কাটা যাবে না, তাই সবগুলো অ্যানসার করে দেওয়াটা ভালো ডুয়েটের পরীক্ষা বলে। আর পিএসসি পরীক্ষায় কিন্তু ভুল হলে মার্কস কাটা যায়। আচ্ছা, তো বাংলা এরকম হয়, ইংলিশ জেনারেল নলেজ এরকম, যেমন হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মস্থান কোথায়, এটা একটা প্যারাগ্রাফ না, এগুলো মুখস্থ করা। তো এগুলোর জন্য আমার সাজেশন হচ্ছে যে আপনারা যারা সিরিয়াসলি জবের প্রিপারেশন নিতে চান, সেটা যে কোনো জবেই হোক, তারা একটা পিসি পেপারস ডাইজেস্ট কিনে নিন। এই পিসি পেপারসটাই কিনতে হবে, তারা আপনার আদার্স পছন্দ থাকলে দেখতে পারেন। আমার পছন্দ হচ্ছে পিসি পেপারস, আমি দেখছি যে এটা খুবই ভালো, এতবে একটা বই পড়া দিবে, একটা বই সুন্দর গুছানো, ওটা পড়লেই মোটামুটি কাজ চলে যায়। তো ওইটা ফার্স্ট ক্লাস একবার রিডিং করবেন, মনে রাখার কাজ দরকার নাই, জাস্ট একবার উপন্যাস পড়া করে রিডিং, তারপরে যেটা যেটা দরকার হবে মার্ক করে পড়বেন, তাহলে ইজি হয়ে যাবে জিনিসটা, কত কারণ রাখবেন। আচ্ছা, তো এখানে আবার আরেকটা টুইস্ট আছে, এই যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মস্থান কোথায় আর বাপের বাড়ি কোথায়, দাদার বাড়ি কোথায়, দুইটা কিন্তু দুই জায়গায়, তাহলে এইটাই টুইস্ট আছে। তারপর জেনারেল নলেজ আরো অনেক সময় এরকম ডিজিট ভিত্তিক ইয়া আছে, যে লাস্ট জেনারেল ইলেকশনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল, তখন তো ইলেকশনের পর পরে ছিল, ওই জন্য এরকম আগের 2-1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু রিডিং দেখে গেলে তখন ইজি হয়। আচ্ছা, এবার ইংলিশ হচ্ছে বেশিরভাগই গ্রামার রিলেটেড আছে। এই যে একটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লিটারেচার থেকে আসছে, এইটাই কোশ্চেন হয়। আর এনার্জি সেক্টর থেকে মাঝে মধ্যে কোশ্চেন হয় যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত, এইটাই। তারপর এই পাওয়ার সেক্টর রিলেটেড বেশ কিছু কোশ্চেন হয়। এরপরে হচ্ছে এই জেনারেল অ্যাপটিটিউড, যেটা আপনাকে আমি কুইজ হিসেবে দিয়েছিলাম। এই কোশ্চেনগুলো একটাই 2 মার্কস করেছিল, এক পরীক্ষা এক এক রকম হয়, ভ্যারি করে, তবে এটা মোটামুটি একটা জেনারেল ফরম্যাট পাওয়া যায়। তাহলে দেখি আমরা লাস্ট কোশ্চেন যেটা, সেটাই আপনাদের কুইজ হিসেবে দেওয়া হয়েছিল। অ্যানসার কত? 3। তো অনেকে মানে এটা তো আপনি করতে পারেন, কিন্তু এই পরীক্ষাগুলোয় মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় টাইম। এটাতে আপনি 1 মিনিটের কম সময় পাবেন, ধরেন 1 মিনিট কম সময় করা তো কঠিন, আপনি করতে পারবেন আমি জানি। আপনাকে খাতা কলম দিয়ে যদি বসাই দিই, এই 100 জনে 90 জনই এটা পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে কতক্ষণ পরে পারবেন। তো যে যেটা কুইজে দেখাইছিলাম আমি একটু জাস্ট আলোচনা করছি, সেটা হচ্ছে এই জিনিসগুলো অনেকটা প্যারালাল সার্কিটের মতো কাজ করে। আপনারা সিরিজ প্যারালাল করছেন না, কি বলছেন দেখেন, আন, ম্যাট এবং জ্যাক একটা ক্লিনিক কোম্পানিতে চাকরি করে, একটা কাজ তারা সবাই মিলে একসাথে 2 ঘন্টায় করে, তার মানে এই 2 ঘন্টা হচ্ছে আপনার প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আন একাই এটা করতে পারে 5 ঘন্টায়, ম্যাট একাই পারে 6 ঘন্টায়, আর আরেকজন থাকে জ্যাক, ও একাই কতক্ষণে পারে এটা আমরা জানি না। তার মানে ধরেন একটা যদি রেজিস্ট্যান্স R1 ধরেন, আরেকটা R2 ধরেন, আরেকটা R3 ধরেন, তাহলে কি হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 + 1/R2 + 1/R3 এরকম মনে করে। তো তাহলে এখান থেকে আমরা সহজ করে পাচ্ছি জ্যাক পারে 7.5 ঘন্টায়,
এখন পরের কোশ্চেনটা কি বলছে যে জ্যাক এবং আন যদি একসাথে কাজ করে তাহলে তারা কতক্ষণে করতে পারবে। এটাও এই প্যারালাল সার্কিটের মতো, যদি আপনি জ্যাক এবং আনকে একসাথে প্যারালাল করেন তাহলে কি প্যারালাল সার্কিট দুইটা গুণ নিচে যোগ, তো ওটা ইজিলি 3 চলে আসছে। মানে এটা সবসময় কাজ করে না, তো এইরকম যখন সিমুলটেনিয়াসলি কাজ করবে, একসাথে প্যারালালি কাজ করবে, তখন এই প্যারালাল সার্কিটের সূত্র অনেকটা কাজে লাগে। তো এগুলো কুইকলি সলভ করতে অনেক সময় হেল্প হয়, আর আপনি আপনার মতো করে করতে পারেন। বাট আমাদের মাইন্ডটা অনেক ইজি হয়ে যাচ্ছে না, দেখেন যদি আমি ওইভাবে চিন্তা করি যারা প্যারালালি কাজ করছে তাহলে কতক্ষণেও কতক্ষণ যাবো। এখন কোন বই পড়বেন যদি বুয়েট প্যাটার্নের প্রস্তুতি নেন তাহলে, তো বইয়ের তো কোনো শেষ নাই, এগুলা হচ্ছে মোটামুটি রেফারেন্স বই বলা যায়। তবে আমি প্রতিটা সাবজেক্টে একটা করে মেইন বই হিসেবে চিহ্নিত করছি। ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে সাদিকুর বই যেটা, সেটা মোটামুটি কভার করে অনেকখানি। আর এরপরে অ্যাডভান্স হতে চাইলে যে 4 নম্বর বই যেটা নিলসন রিডল, একটু অ্যাডভান্স কোশ্চেনগুলো ওই বইটা থেকে অনেক কিছু কভার করা যায়। পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ভিকে মেহতা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বই যেটা, আর তারপরে আপনার স্টিভেনসন জুনিয়র বই সেকেন্ড যেটা, সেটা মাঝে মাঝে কাজে লাগে, বিশেষ করে পাওয়ার ইউনিট রিলেটেড জিনিসগুলোর জন্য। তারপরে ইলেকট্রিক্যাল মেশিনে হচ্ছে চ্যাপম্যানের বই আগে ফলো করতো, মাঝে মধ্যে চ্যাপম্যানের বই ফলো করে, মাঝে মধ্যে থ্রেজার বই ফলো করে। তো দুইটাই মোটামুটি পড়লে ভালো হবে, কখনো মেইন বই হিসেবে চ্যাপম্যান, কখনো মেইন বই হিসেবে থ্রেজার, ভলিউম 2 যেটা। আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বয়েলস্টেড এবং সেদ্রা স্মিথ দুইটাই মোটামুটি কাজের। কিছু চ্যাপ্টার সেদ্রা স্মিথ থেকে কাজে লাগে, কিছু চ্যাপ্টার বয়েলস্টেড থেকে। আর কমিউনিকেশনের ক্ষেত্রে পিপি লাথির বইটা মোটামুটি প্রিসাইজ, তবে সমস্যা হচ্ছে অনেকের জন্য এটা বুঝতে কষ্টকর হয়ে যায়। চ্যাপ্টারগুলো আপনার মানে অনেক কনসাইজ, তো ওইটা ডিকোড করা অনেকের জন্য কঠিন হয়ে যায়। তারপরেও একটু কষ্ট করে পড়তে পারলে অনেক ভালো। আচ্ছা, তারপর হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড বা ওই যে যেটা ম্যাথ বললাম, ওইগুলোর জন্য দুইটা বই যে কোনো একটা দেখতে পারেন, খায়রুস অ্যাডভান্স ম্যাথ অথবা ফেনন্স ব্যাংক ম্যাথ বাইবেল। আর এই ওয়েবসাইটগুলো আপনাকে হেল্প করবে। তবে কিছু প্র্যাকটিস করতে পারেন, আর কি টাইম হয়তো লাগে না। আর যদি বিসিএস-এর প্রিপারেশন নিতে হলে এটা সব জায়গায় কাজে লাগবে। অনেকে ভাববেন আমি ইঞ্জিনিয়ার, আমি কেন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়বো, এটা আপনার সব জায়গাতেই লাগবে। আপনি বিশেষ না দিলেও লাগবে, ইঞ্জিনিয়ারিং জবেও লাগবে, বা সব জবের অর্ধেকেই লাগবে। এটা যদি আপনি শুরুতেই পড়ে নেন সব জবে অ্যাডভান্টেজ পাবেন। ওই কারণে আমার সাজেশন হচ্ছে বিসিএস প্রিপারেশন ডাইজেস্ট যেটা, ওইটা কিনে আগে বিসিএস এর আগের বছর প্রিলিম কোশ্চেনগুলো সলভ করে ফেলুন, ওখানে সুন্দর করে দেওয়া আছে, খুব দ্রুত পড়া যায়। এমন মানে ওই বইটা অনেক ভালো করে সাজাইছে। পাশাপাশি বইটা একবার বেশি ইয়া না, বড় না, পড়তেও খুব বেশি কষ্ট হবে না। একটা বইকে যদি মেইন ফোকাস করেন তাহলে আমার মনে হয় ইজি হবে। তো আর যদি 49তম বিশেষ কোশ্চেন নিতে চান যেটা বললাম, তাহলে অবজেক্টিভ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভিকে মেহতার একটা বই আছে, ওই বইটা পড়তে পারেন, প্লাস প্রিন্সিপেটস ডাইজেস্ট। আমার মনে হয় যারা সিরিয়াসলি প্রস্তুতি শুরু করবেন, বিশেষ করে প্রিন্সিপেটস ডাইজেস্টটা তাদের অ্যাপ্লিকেশনে খুলে পড়া শুরু করা উচিত। অবজেক্টিভ ইলেকট্রিক্যাল টেকনোলজি বাই ভিকে মেহতা, এটা 49তম বিশেষ এর জন্য শুধু কাজে লাগবে। আদার্স ক্ষেত্রে অত বেশি হেল্পফুল না, কিন্তু ওইটার জন্য বেশি হেল্পফুল হবে। আর এই বইটা সব জায়গাতে লাগবে, মানে এই বইটা লাগবে এই অর্থে যে বিশেষের আগের বছরের কোশ্চেন প্লাস বিশেষ উপযোগী কন্টেন্ট থাকার জন্য। আচ্ছা, এখন প্রাইভেট জবের অপরচুনিটি কোথায়? টেলিকমিউনিকেশন সেক্টর অলরেডি স্যাচুরেটেড, তারপর অল্প কিছু সার্কুলার হয়। ফার্মাসিউটিক্যালস কিছু ভালো আছে, স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা। ম্যানুফ্যাকচারিং সেক্টর প্রাণা, রেফেল, স্কয়ার, বেক্সিমকো, এগুলোতে একটু কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হয়। স্যালারিও খুব বেশি না, কিন্তু কি করবে, কোথাও না কোথাও যদি ঢুকতে চান তাহলে এগুলো অপশন আছে। তারপরে এফএমসিজি যেমন হচ্ছে স্কয়ার, নেসলে, প্রাণ, ট্রান্সকম, এসিআই, আচ্ছা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে প্রাইভেট পাওয়ার প্ল্যান্টে ঢোকা যায়। তারপর আইটি সেক্টর আছে, টেক্সটাইল সেক্টর আছে, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, যেমন এই যে সার্কুলার ভিশন ইলেকট্রনিক্স, এগুলো কিছু অল্প জব আছে, তবে এগুলো খুব লুক্রেটিভ জব না। তারপর হচ্ছে গার্মেন্টস এবং মেডিকেল সেক্টরে কিছু আছে। আচ্ছা, প্রাইভেট জবের জন্য কি স্কিল লাগবে? এক এক ক্ষেত্রে এক এক স্কিল, ইন্টারভিউটা ইম্পর্টেন্ট, সিভি ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্কটা, যে আপনার পরিচিত কেউ একজন ফ্রিতে যদি অ্যাপ্লাই করে তাহলে জিনিসটা ইজি হয় প্রাইভেট জবের ক্ষেত্রে। আর এক এক ক্ষেত্রে এক রকম স্কিল লাগবে। আচ্ছা, এখানে একটু ইন্টারেস্টিং গল্প বলি।
সেটা হচ্ছে যে লাস্ট ইন্টার্নশিপ যেটা। তো আমাকে তো আমি জয়েন করছিলাম ওই কোম্পানিতে ইন্টার্ন হিসেবে, ওই প্রথম যেটা জয়েন করলাম ৬০০০ টাকা স্যালারি। তো আমার আম্মু যখন আমাকে চাকরি ছেড়ে দিতে বলছিল তখন আমি বললাম যে থাকি, তাও এক্সপিরিয়েন্স কাজে লাগবে। এক্সপিরিয়েন্স কোথায় কাজে লাগবে? পরে যদি রবি বা বাঙালিতে যাই, তখন বললো যে তাহলে তো আমার রুমমেট যে ছিল ও তো কোনো এক্সপিরিয়েন্স বা ইন্টার্ন ছাড়াই ডাইরেক্ট রবিতে জয়েন করলো, তাহলে আমার কেন ইন্টার্ন লাগবে? তো ঠিকই তো লজিক, একই সাথে পাস করে বের হলাম, ওর যদি ইন্টার্ন না লাগে তাহলে আমার কেন লাগবে? এটা খারাপ না অবশ্যই, যাদের ইয়া আছে করবেন, কিন্তু আপনার অপরচুনিটি কস্টটা হিসাব করে আপনি জয়েন করবেন। আপনার হাতে যদি আরো বেটার অপরচুনিটি থাকে তাহলে করবেন না, আপনি বেকার বসে থাকার থেকে কিছুদিন করা বেটার। কত বেতন লাগবে বিদেশ গেলে? আর একটু স্বপ্ন দেখেন না ভাই, কত বেতন লাগবে বলেন না। 10 লাখ চাইবেন তো কম কেন? 25 থেকে 35 লাখ টাকা। সুবহানাল্লাহ। কোথায় এটা? কি পোস্ট? পোস্টের নাম কি? এখানে চান্স আছে, তবে সরাসরি বাংলাদেশি ডিগ্রি থেকে তো এই জবগুলো হওয়া কঠিন, এই জন্য হায়ার স্টাডিটা দরকার। হ্যাঁ, দেশের বাইরে ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ডিগ্রি নিলে তারপরে এগুলোতে জয়েন করতে পারবেন। যে কারণে আমি যাদের স্কোপ আছে তাদেরকে হায়ার স্টাডিতে ইন্সপায়ার করছি, কারণ বাংলাদেশের জব মার্কেট ছোট, এখানে আপনার কনফিডেন্ট হয়ে থাকার দরকার নেই। আপনি ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি থাকলে 194টা দেশের জব আপনার ওপেন হয়ে যাবে। ক্রাইটেরিয়া বেশিরভাগ ক্ষেত্রে নর্থ আমেরিকান ডিগ্রি। স্কিল আমাদের জন্য তো আলাদা স্কিল হবে না, কারণ হচ্ছে যে বা আপনি তখন পিএইচডি করলে আপনার রিসার্চের সাথে অ্যালাইন হলে তখন সুবিধা হবে। যেমন আমার দুইটা ফ্রেন্ড জব করে, একটা ফ্রেন্ড জব করে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড ইন্টেলে, আর একটা হচ্ছে মাইক্রন চিপস, ওই যে রুমের কথা বলছিলাম ও মাইক্রন চিপসে। তো ও একজনের রিসার্চ ফিল্ড ছিল এই দুইজনেরই পিএইচডি রিসার্চ ফিল্ড ছিল এই রিলেটেড। তো পিএইচডি তে আপনি যখন যাবেন তখন ওই রিলেটেড দেখে গেলে সুবিধা হবে, বা ওই ভালো জব আছে ওই রকম ছাড়া তো আপনি স্কলারশিপও পাবেন না। কাজে আপনি মোটামুটি স্কিলিং যখন করবেন তখনই এটাই হবে, আলাদা আপনার স্কিল দরকার নেই, আপনার স্কিল অটো হয়ে যাবে, ওইখানে ডিগ্রি নিতে দিলে স্কিল তৈরি হবে। আচ্ছা, আর আমরা তো ভাবি আমরা অনেক কিছু করবো, আমাদের আসলে স্কিল এখন সুযোগ কোথায়? স্কিল যদি ডেভেলপ করতে হয় আমাদের আলাদা ট্রেনিং করতে হবে বা রিসার্চ করতে হবে, এই রিসার্চটাই তো আপনি পিএইচডি তে করবেন, তো ওখানে আপনি স্কিল তৈরি হবে। আচ্ছা, তাহলে এটা গুগল গেল, তারপর হচ্ছে টেসলা, আর বলছিলেন টেসলা বিআইডির কথা, এখানেও 20 থেকে 30 লাখ টাকার মতো। আমাদের পোস্ট হবে পাওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সিমেন্স এখানে প্রায় 15 থেকে 25 লাখ টাকার মতো, এখানে সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাওয়ার ডিস্ট্রিবিউশন, এক একটা জব কিন্তু এক ক্যাটাগরি দেখেন, এক এক সেক্টর ফোকাস। এনভিডিয়া এটা তো খুব এখন ভালো করছে না, 22 থেকে 35 লাখ টাকা আপনার পদবি হবে ইলেকট্রনিক্স ডিজাইন ইঞ্জিনিয়ার। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এখানে প্রায় এরিকসনে 18 থেকে 28 লাখ টাকা, এগুলো ভ্যারি করে আসলে, আমি একটা জেনারেলাইজ দিয়েছি আর কি। বোয়িং এটা তো বিমান নির্মাতা প্রতিষ্ঠান, বোয়িং এভিওনিক্স ইঞ্জিনিয়ার, এখানে আপনার কাজ কি হবে? নেভিগেশন সিস্টেম, কমিউনিকেশন, কন্ট্রোল, ডিজাইন, টেস্টিং, এগুলো আর কি। এখন আপনার স্কিল থাকবে না, আপনি যখন ভালো ইউনিভার্সিটিতে আর হাই স্টাডির জন্য যাবেন সেখানে আপনার রিসার্চ স্কিল তৈরি হবে। সেল এটা তো তেলের কোম্পানি, তেল গ্যাসের কোম্পানি। আচ্ছা, এবার ফোকাস থেকে আসি। এখন তো এখানে তো মিক্সড অডিয়েন্স আছেন, কে কখন কিভাবে নেবেন। যারা যিনি ফার্স্ট ইয়ার আছেন উনি ভাবছেন আমি এত কিছু তো জানলাম, কিন্তু এখন আমি কি করব? তো এখন ফার্স্ট ইয়ারে যারা আছেন তাদেরকে কি করতে হবে? এক নাম্বার কাজ হচ্ছে সিজিপিএ ভালো রাখা। সিজিপিএ কেন ভালো রাখতে হবে? ভার্সিটি টিচার হওয়ার জন্য? শুধু তাই না, দেশের বাইরে ভালো ইউনিভার্সিটিতে ভালো যে আপনি পিএইচডি করবেন, ওই যে 25-30 লাখ টাকা স্যালারি পাবেন, সেই জন্য এখন থেকে সিজিপিএটা ভালো রাখতে হবে।
তারপর সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ নেটওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। আর এই সময়ের ফ্রেন্ডরা কিন্তু পরবর্তীতে সারা জীবনেরই ফ্রেন্ড ধরে। একটা বিপদে পড়লে এই ফ্রেন্ডদেরই ফোন দেবেন, কাজে কারোর সাথে খারাপ ব্যবহার করে না। 2 নাম্বার হচ্ছে হ্যাঁ, কিছু নতুন স্কিল যদি শিখে রাখেন, বিশেষ করে ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনিং, এগুলো শিখে রাখতে পারলে সুবিধা। ফার্স্ট ইয়ারে যিনি পড়েন তার তো হাতে সময় আছে। কেন বলি? আমি বলি যে আপনি যদি লিখা না শেখেন তাহলে আপনার কতটুকু লস। ধরেন অ আ ক খ কিছু লিখতে পারেন না, তাহলে আপনার এখন যে সিচুয়েশনে আছেন সেখান থেকে আপনি কতখানি পিছিয়ে আছেন। কথা বলতে পারেন না, তাহলে এখনকার সিচুয়েশন থেকে কত পিছিয়ে আছেন। হিউজ। নেক্সট জেনারেশনের এই জিনিসটাই হচ্ছে ভিডিও এবং ভিডিও এডিটিং। আপনি এখন যেটা লিখেন কেন? কমিউনিকেশন করার জন্য, আরেকজনকে জানানোর জন্য। এই আরেকজনকে জানানোর সবচেয়ে সোজা উপায় হচ্ছে ভিডিও। তো যদি ভিডিও স্কিলটা থাকে, ভিডিও এখানে দুইটা আছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল, ভিডিওতে আপনি কত ভালো উপস্থাপন করতে পারেন, প্লাস ভিডিওটা কত সুন্দর করে আপনি এডিট করতে পারেন। এগুলো গ্লোবাল স্কিল, সারা জীবন কাজে লাগবে। যদি ফার্স্ট ইয়ারে থাকতে জিনিসগুলো শিখে রাখতে পারে অনেক কাজে লাগবে। শুধু এটা একটা গ্রাফিক্স ডিজাইনিংও আমার একটা ছবি, যদি এখন অনেক এআই চলে আসছে, বাট তারপরও পার্সোনালাইজ টাচ অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, পাশাপাশি ইন্টারন্যাশনাল রিসোর্স আছে, যেমন এনপিটেল। ইন্ডিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে, ভালো ভালো ইউনিভার্সিটি, ধরেন আইআইটি মুম্বাই বা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি, ওরা করে কি ওদের ভালো ভালো টিচারদের যে ক্লাস নেওয়া হয় সেই ক্লাসটা রেকর্ড করা থাকে এবং এক জায়গায় ফুল কোর্স আপলোড করা হয়। সবগুলো ভিডিও আপনি দেখে নিতে পারেন, এই ডিটেইলের ওয়েবসাইটে থেকে ওটা আপনি করতে পারবেন। তা আপনি এখন যে সাবজেক্টটা করছেন সেই সাবজেক্টেরই দেখা যাচ্ছে আইআইটি একটা টিচারের লেকচার আপনি দেখে নিতে পারেন। আরো এমআইটি ওপেন কোর্স ফেয়ার আছে, এমআইটি ওই লেকচারটা দেখে নিলেন। তো এগুলো আপনার স্কিল অনেক ইমপ্রুভ করবে। ওই যে আমি যেটা বলছিলাম, মেলা ঢাকা ডিগ্রি কলেজের ওই স্টুডেন্ট, সে হয়তো সেখানে ভালো টিচার পায় নাই, কিন্তু সে তো ইন্টারন্যাশনাল এমআইটি টিচারের অ্যাক্সেস আছে, সেই সুযোগটা কেন নেবেন না আপনি? ফার্স্ট ইয়ারে যারা আছেন তাদের যদি এখন কোর্সের সাথে ম্যাচ করে ওই লেকচারগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে অনেক সুবিধা হবে। সেকেন্ড ইয়ারে সিজিপিএ তো কোনোভাবে খারাপ করা যাবে না আমার মতো, তাহলে অনেক কিছুই অনেক রাস্তায় আপনার বন্ধ হয়ে যাবে। সবই বন্ধ হবে তা না, তবে অনেক ভালো রাস্তা বন্ধ হয়ে যাবে রেজাল্ট খারাপ থাকলে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিসার্চ এক্সপোজার যদি একটু রাখেন, যে আইটিগুলিতে একটু সার্চ দিয়ে দেখেন এখন কি রিসার্চ হচ্ছে, বা গুগল স্কলারে সার্চ দিলেন 2025 সালে কোন একটা টপিক আপনার ইন্টারেস্ট আছে, কি কি বিষয় রিসার্চ হচ্ছে, নামগুলো দেখবেন, একটু পরিচিত হলেন। তারপর এই সময় যদি আপনি ডিসিশনটা নিয়ে নিতে পারেন, এখন যেটা বললাম যে আপনি কি করবেন আসলে ভবিষ্যতে, তাহলে এটা খুবই কাজে লাগে। কারণ আপনি ফার্স্ট ইয়ার পড়ে ফেলছেন, সেকেন্ড ইয়ারে আপনি মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং এর ধারণা করছেন যে আসলে কি, তাহলে আপনি ভবিষ্যতে কি করতে চান? হায়ার স্টাডি করবেন, বিসিএস পরীক্ষা দিবেন, ইঞ্জিনিয়ারিং জব করবেন না ব্যবসা করবেন? এই ডিসিশনটা এই টাইমে নিয়ে নিতে পারলে খুব কাজে লাগবে। তাহলে আপনার অনেক পরিশ্রম করতে হবে না। আপনি অনেক পরিশ্রম করলেন, ওই সেক্টরে গেলেন না, তাহলে তো ওই পরিশ্রমটা কাজে লাগবে, তারপরেও অনেকটা লস। যদি ফোকাস একটা জায়গায় থাকে তাহলে সুবিধা হয়। আচ্ছা, ক্লাব এবং স্বেচ্ছাসেবকমূলক কাজ, এই যে এরকম ধরেন সেমিনার আয়োজন করলেন, আরো বিভিন্ন এটা হয় কি যে ভালো ভালো অর্গানাইজেশনের ভালো ভালো লোকজনকে আপনারা ক্লাব বা আপনাদের থেকে ইনভাইট করবেন, তাহলে হবে কি যে আপনার সম্পর্কে একটা নলেজ হবে। ধরেন কথা বলছি যে আমি তো তেমন কেউ না, বাট আমি ধরেন ভাই বোনের একজন গুরুত্বপূর্ণ পরীক্ষক, আপনাদের এখানে এসে আমি দেখে গেছি, তাহলে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে। আপনাকে যখন আমি ইন্টারভিউ করে পাবো তখন আমার মনে হবে ও এটা তো ভালো, তাই গেছি আমি ওখানে, জানি একটা শর্ট ফর্মে চলে আসে। ওই রকম যারা ভালো ভালো পজিশন আছে, প্রাইভেট জব হোক বা ওদের ইনভাইট করে প্রোগ্রাম করলে দেখা যাচ্ছে যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। ওখানে কোনো জব যদি অ্যাডভার্টাইজমেন্ট হয় প্রাইভেট কোম্পানি হলে, তখন আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারছেন। আপনার যত নেটওয়ার্ক এনরিচ হবে তত ভালো। আর এটা যদি আপনি সেকেন্ডারি করেন তাহলে আপনার পড়াশোনায় কিন্তু খুব ক্ষতি হচ্ছে না, তখন থেকে আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একটু প্রেশার থাকে আদার্সে, বাট সেকেন্ড ইয়ার তো একটু ফ্রি থাকে। আচ্ছা, থার্ড ইয়ারের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার থেকে চিন্তা করা শুরু করবেন যে কি করবেন, থার্ড ইয়ারে এসে ফাইনাল করে ফেলবেন যে আপনি হায়ার স্টাডি করবেন নাকি বিসিএস দিবেন নাকি ডিগ্রি পাওয়ার এনালাইসিস করে থাকবেন নাকি বিজনেস করবেন। তাহলে সেই অনুযায়ী আপনি যদি হায়ার স্টাডি দিতে চান, জিএনই আইএলটিএস করবেন, এই সময় দেওয়া শুরু করবেন, কারণ ওই সময় তখন অত বেশি প্রেশার হয় না। তারপর কিছু টাকা পয়সা যদি এই সময় টিউশনি করে হোক যেভাবে হোক সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে হায়ার স্টাডি অ্যাপ্লাই করেন বা বিজনেসের পুঁজি বলেন, এগুলো থেকে হেল্প করবে। আর ইন্টার্নশিপ তো নেই। আচ্ছা, তারপর ফোর্থ ইয়ারে যখন চলে আসেন, এখন তো আপনার ফোর্থ
ইয়ারে উঠছেন, এখন থেকে আপনি চাকরির খোঁজ খবর নেবেন, কোথায় সার্কুলার হয়, কেমন করে প্রিপারেশন নিব, কি হবে, আগের বছরের কোশ্চেন কেমন, ফোর্থ ইয়ারের শুরু থেকে যারা জব করবেন, যারা হায়ার স্টাডিতে যাবেন তারা তো ততদিনে জেরি বা আদার্স যা দিতে হয় দিয়ে ফেলছেন, মানে এই ততদিনে কিন্তু ক্যারিয়ার গুছাই ফেলবেন। আপনার যেন ফিফথ ইয়ারে যাইতে না হয়, ফোর্থ ইয়ারে পাস করে আপনার আধা এক বছর এগুলো করা মানে 1 বছর বেকার থাকা, 1 বছর বেকার থাকা মানে হিউজ লস। কি লস? আপনি 1 বছর বেতন কম পাবেন, 1 বছর প্রমোশন পিছায় যাবে, সব কিছু আপনার জীবন থেকে 1 বছর পিছায় যাবে। এই ফোর্থ ইয়ারে যদি আপনি দিয়েও পিছায় যাবে। তো যদি আপনি ফোর্থ ইয়ারের শুরুতে স্টার্ট করেন, তাহলে পাস করে বের হয়ে যাবে, আপনার ওগুলো গুছানো হয়ে যাবে, জাস্ট পাস করে বের হয়ে যাবে। আচ্ছা, ইন্টারভিউ প্রস্তুতি, টেকনিক্যাল জেনারেল এগুলো থেকে গেল, কিছু ভালো ভালো ইন্টারভিউ দেখতে পারেন ইউটিউবে, কিভাবে হয়, পোস্টার কেমন হয়। আচ্ছা, আর সবচেয়ে ভালো আমার এক ফ্রেন্ড বলতো যে ভাই ব্রাদার্স বিডি জবসের চেয়েও এফিশিয়েন্ট সার্চ ইঞ্জিনিয়ার। আমাদের সময় তো বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হতো, 200 টাকা অ্যাপ্লাই করলে একটা ডাকে ইন্টারভিউতে, আর সিনিয়র ভাইকে 2টা সিভি দিলে 2টাতে ডাকে। তো এই নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। এবং শুধু তাই না, আপনার একাডেমিক স্কিলে ঘাটতি থাকতে পারে, কিন্তু নেটওয়ার্কের জন্য আগাইতে পারেন। যেমন আমি একটা বলি, নাম ধরে বলা উচিত কিনা, আচ্ছা নাম বলছি না, আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল, ও কিন্তু আমার ক্যাটাগরি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না। তো রবিতে যখন প্রথম জব হয় তখন 5-6 জনের মতো ক্যাম্পাস রিক্রুটমেন্টে জব হয়ে গেছিল, এর ভিতরে একটা ছিল সে কিন্তু অত পরীক্ষা ভালো হয়নি, কেন? তার নেটওয়ার্কিং স্কিলের জন্য। সেই আমাদের সবার সিভি কালেক্ট করছিল, সে কোঅর্ডিনেট করছে, ভাইয়ার সাথে যোগাযোগ করছে। রবিতে যে ভাইয়া ছিল তার কাছে মনে হচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো, বা এর সাথে কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করব ভালো, তো ওকে যে কোনো ভাবে রাখতে চেয়েছি এবং ওকে রেখে হচ্ছে। অনেকে টেকনিক্যাল স্কিল দিয়ে আগে গেছে, অনেকে নেটওয়ার্কিং স্কিল দিয়ে আগে গেছে, যে এটা সারা জীবনই কাজে লাগবে, কাজে নেটওয়ার্ক ভালো থাকলে এটা গুড। আর ফাইনালি প্রজেক্ট যেগুলো করবেন, প্রজেক্ট থিসিস সেগুলো ভালো করলে ভালোই। এটা হচ্ছে ফোর্থ ইয়ারে। এখন আপনার বিপদ, আপনি ফিফথ ইয়ারে চলে গেছেন, এখন ফিফথ ইয়ার আগে তো ভালো লাগলো আমার মতো ওই ফোর্থ ইয়ারের পরে কোনো করছে, ফিফথ ইয়ারে এখন তাহলে কি করবেন? ফার্স্ট ইয়ার হওয়া যাবে না, ওই যে বললাম 1-2 বছর ধৈর্য ধরতে হবে, আগেই মাইন্ডসেট নিয়ে নিতে হবে যে 1-2 বছর লাগে লাগুক। আরো হ্যাঁ, এই যে পরীক্ষা দিচ্ছেন, জব হচ্ছে না, কিন্তু এক্সপেরিয়েন্স ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আপনাকে বলি। আমি এমআইএসটি তে একটা মাস্টার্স অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম 2015 আশপাশে হবে। তো আমি শুনেছি আমি ফার্স্ট হয়েছিলাম, আমি জানি না, কিন্তু আমি ভর্তি হতে পারিনি। তো এটা লস্ট প্রজেক্ট ধরেন। তার কিছুদিন পরই আমি যেখানে জব করছিলাম সেটা রিক্রুটমেন্ট এক্সাম হলো, পরীক্ষা এমআইএসটি নিয়েছে, ওখানে 2টা কোশ্চেন খুব কমন ছিল। আগে কোশ্চেন রিপিট হচ্ছিল, ওই 2টা কোশ্চেন আমার 2 মিনিটও লাগেনি, কারণ আগে পরীক্ষাতে আমি ওই কোশ্চেন 2টা দিয়েছি। এইরকম কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে আপনার জব হচ্ছে না, সমস্যা নাই, পরীক্ষা দেন। আরেকটা এক্সপেরিয়েন্স হচ্ছে যে একটা পোস্টে এখানে অ্যাপ্লাই করবেন, একটা পোস্টে অ্যাপ্লাই করবেন, কারণ হচ্ছে আমার একটা পোস্টে 2টা জব হচ্ছিল। ধরেন একটাই পোস্ট, ধরেন আমি অ্যাপ্লাই করছি, জব হচ্ছে, আর এটাকে একটা পোস্ট অ্যাপ্লাই করছি, জব হচ্ছে। এই একটা পোস্ট দেখে অ্যাপ্লাই করবেন না তা না, কারণ সবাই আপনার মতোই ভাবে যে অ্যাপ্লাই করবে না, কম্পিটিশন ওখানেই কম হয়। আচ্ছা, তারপর হচ্ছে স্কিল আপগ্রেড করা। আচ্ছা, যাবো যদি ইনকাম সোর্স থাকে ভালো, আর ইনকাম সোর্সটা একটু টিউশনি করতে পারলে সুবিধা, কারণ হচ্ছে যে তখন অত বেশি বাসার থেকে প্রেশার পড়ে না, বা হঠাৎ করে অনেক বেশি প্রেশারে পড়ে যাবে না, আগে থেকে কিছু টাকা পয়সা সেভ করে রাখতে হবে। আচ্ছা, এখন ধরেন অনেকে 2 বছর ধরে বেকার, এখন জব পাচ্ছেন না, তাহলে প্রাইভেট জব যেখানে পাবেন শুরু থেকে ট্রাই করবেন। সরকারি প্রাইভেট দুইটাই টাকা দিয়ে ট্রাই করবেন, চাকরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ডিসিশন নেবেন ট্রাই করবেন। আগে থেকেই যেন না কিছু ভাবনা থাকে এটা তো এটা করবো না, আগে আপনি চাকরিটা পান। চাকরি পাওয়া একটা স্কিল, একটা চাকরি পেলে আরো 5টা পাবেন, ওই লেভেলে আগে নিজেকে নিয়ে যান। আচ্ছা, এখন একটা জব করছেন, ধরেন জবটা তো ভালো না, আর ভালো বেটার জবে যেতে যাচ্ছে, তাহলে কি করবেন? আমার তো আল্লাহর মধ্যে সব এক্সপেরিয়েন্সই আছে। তো আমার অফিস ছিল তখন, ওটাও যদিও সরকারি জব, কিন্তু এনভায়রনমেন্ট, আমি বিআইডব্লিউতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, বেশ কিছুদিন জব করছি। তখন আমি টঙ্গী থেকে মতিঝিল অফিস করতাম, টঙ্গী থেকে মতিঝিল যেতে লাগতো 3 ঘন্টা, আসতে লাগতো 3 ঘন্টা। তো আমি কি করতাম, বইয়ের চ্যাপ্টার গুলোকে কেটে নিয়েছিলাম, একটা করে চ্যাপ্টার। ধরেন এই চ্যাপ্টারে 20টা বই, 20টা পেজ কেটে নিলাম, 20টা বই করে নিলাম, তারপর এটাকে এই যে ভাঁজ করে পকেটে ভরে দিলাম।
যখন বাসে উঠলাম বের করে তারপর পড়াশোনা করতাম 3 ঘন্টা বসে থাকলাম 3 ঘন্টায় আমার হিউজ একটা পড়া হতো ওই সময় তার কোনো কাজ নাই আজকে সময় 3 ঘন্টা দৈনিক 6 ঘন্টা কয়দিন পড়ে তারপর শুক্রবার করতাম কি সারাদিন পড়ে মানে মানুষের নেচারই এটা প্রেসার থাকলে কাজ করে প্রেসার না থাকলে কাজ করে না তো যখন আপনি দেখছেন যে এরকম তো তখন এরকম একটা ওয়ে বের করে ফেলবেন আপনাকে সারাদিন দিলে দেখা যাচ্ছে যে এরকম তো একটা রুটিনের মতো হয়ে গেলে তখন জিনিসটা ইজি হয়ে যায় তো যদি এরকম কেউ হন একটু সকালবেলা আগে যদি উঠেন সকালে 1-2 ঘন্টা চাকরিতে যাওয়ার আগে পড়ে নিলেন এসে 1 ঘন্টা পড়ে নিলেন রুটিনের মতো বানাই ফেললে তখন ইজি হবে আচ্ছা এবার কোশ্চেন আনসার সেশনে চলে যাই মোটামুটি আমি কভার করছি আমার যা যা কোশ্চেন আছে বলেন So myself and Rajesh Chaudhary, a third year student. So sir, আপনি যে জব সেক্টরের ক্লাসিফিকেশন করছিলেন এখানে একটা সেক্টর ভেরি স্ট্রিক্ট হচ্ছে